দর্শক, ভূমিকম্পের আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সাথে বংশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি একটি ভবনের কথা স্পেসিফিক্যালি বলছিলেন, অন্যান্য ভবনগুলোর কি অবস্থা, অন্যান্য ভবনগুলোর কোনো খবর আপনার কাছে আছে কিনা? হ্যাঁ শোয়েব, আমরা যখন এখানে প্রবেশ করছিলাম তখন প্রবেশকালীন সময় নাজিবউদ্দিন সড়ক থেকে যখন প্রবেশ করি, এই সড়কের প্রবেশমুখী একটি বিল্ডিংয়ে দেখেছি পাশাপাশি দুটো বিল্ডিং ছিল। সেই দুটো বিল্ডিংয়ের মধ্যবর্তী যে জায়গাটা আছে, অর্থাৎ যে দুটোর মধ্যে গ্যাপ থাকে, এই গ্যাপটা আপনারা জানেন যে পুরান ঢাকার যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে থাকে না, কিন্তু সেই জায়গাটা ফাটল ধরেছে। অর্থাৎ দুটো বিল্ডিং দুই দিকে হেলে গিয়েছে, যার ফলে ফাটল ধরেছে। আর আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কসাইটুলিতে। এই কসাইটুলিতে এখানে যে ভবনটাতে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ এখানে একটি 5 তলা ভবন আছে, সেই পুরাতন ভবনটার উপরে নতুন করে আবার 3 তলা নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণাধীন যে অংশ আছে সেই অংশেরই একটি দেয়াল কিন্তু কিছুক্ষণ আগে যখন ভূমিকম্প হয়েছে, অর্থাৎ সকাল 10টা 40 মিনিটে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে বাংলাদেশে, যার উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে এবং যার মাত্রা 5.5 রিক্টার স্কেলে আমরা জেনেছি এমনটাই। সেই ভূমিকম্পে কিন্তু এখানকার যে মাংসের দোকানটি ছিল বিল্ডিংয়ের নিচে, সেই মাংসের দোকানের মাংস ক্রয় করতে এসেছেন এবং কয়েকজন ক্রেতা কিছুটা লাইন ধরেছিলেন। এবং এই যে উপরে যে নির্মাণাধীন অংশটি আছে ভবনের, সেই নির্মাণাধীন অংশ থেকে ইট পড়ে সেখানে কিন্তু গুরুতর আহত হয়েছেন 3 জন, এবং যাদেরকে পরবর্তীতে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হলে তারা জানিয়েছেন তারা সেখানে নিহত হয়েছেন। অর্থাৎ এই ঘটনায় কিন্তু ইতোমধ্যে এখানে 3 জন নিহত হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে একটি রিক্সা ছিল, সেই রিক্সা চালকও কিন্তু গুরুতর আহত হয়েছে। বলা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার যে সাধারণ মানুষ যারা আছেন তাদের মধ্যে যে উৎসুক যারা আছেন তারা কিন্তু এখনও এই ঘটনাস্থলে আসতেছেন। তারা ঘটনাস্থলে আসলে কি ঘটেছে তারা জানার চেষ্টা করছেন। আর যেহেতু ভূমিকম্পের পরে পুরো এলাকাতেই একটি এই ভূমিকম্পের যে কম্পন সেটা অনুভূত হয়েছে, যাকে কেন্দ্র করে পুরো এলাকার মানুষ আতঙ্কে এই পথে নেমে এসেছিল, এবং রাস্তায় নেমে আসার পরে তারা কিন্তু এখানে আমরা দেখেছি আরও বড় ধরনের জট তৈরি হয়েছে, যার ফলে এখন কিন্তু স্বেচ্ছাসেবক সহ এখানে যারা আছেন তারা সবাই চেষ্টা করছেন এই জটকে একটু নিরসন করার জন্য। শোয়েব, এই ছিল সর্বশেষ কসাইটুলি থেকে। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আপনি আরও তথ্য জানাবেন আমাদের। আমরা আবারও চলে যেতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আমাদের সহকর্মী আছেন রমিজ হোসাইন। রমিজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এর আগে 21 জনের হতাহতের খবর দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে এই সংখ্যাটা আরও বেড়েছে কিনা এবং সেখানকার সবশেষ অবস্থাটা কি? শোয়েব, এখন কিন্তু 25 জনের তথ্য আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি। সেখানে 25 জন, এবং নরসিংদী থেকে আসলে যেখানকার উৎপত্তিস্থল সেখান থেকে কিন্তু 3 জনকে এখানে আনা হয়েছে, যাদের মধ্যে একজন শিশু ছিল এবং 2 জন 40 বা 45 বছর বয়স্ক ছিল। তবে আমরা এখান থেকে যতটুকু আমরা কিন্তু সেই শিশুটিকে একদম অচেতন অবস্থায় দেখেছি এবং তাকে জরুরি বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরও যেই 2 জন বয়স্ক ব্যক্তি তাদেরকেও কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে হয়তো যে শিশুটি নরসিংদী থেকে আনা হয়েছে তাকে হয়তো মৃত অবস্থায় এখানে আনা হয়েছে, যদিও এখন পর্যন্ত চিকিৎসকরা আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আমাদের অপেক্ষা করতে হবে সেই বিষয়টি আসলে জানার জন্য। তবে সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখছি যে এখানে রোগীদের সংখ্যা কিন্তু বেশ বাড়ছে। আমি যদি আরেকজনকে দেখা, একজন নারীকে কিন্তু আপনি দেখছেন, তার মাথায় কিন্তু ব্যান্ডেজ রয়েছে এবং রক্ত দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের রোগীর কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা এই ঢাকা মেডিকেলে বাড়ছে। এবং আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম নরসিংদী থেকে 3 জনকে কিন্তু অ্যাম্বুলেন্সে আনা হয়েছে, এবং সেই অ্যাম্বুলেন্সে যারা ছিল তারা কিন্তু আমাদের জানিয়েছে যে আরও বেশ কয়েকজন কিন্তু এরকম আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। কারণ যেহেতু নরসিংদীতেই এই যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তিস্থল ছিল, ধারণা করা হচ্ছে হয়তো সেখানে এই যে আহতর সংখ্যা হয়তো আরও বেশি থাকতে পারে, যেহেতু সেটি ঢাকা থেকে বেশ কিছুটা দূরে। সেখানে তারা সেই সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে, এবং যখন তাদের অবস্থা কিছুটা ক্রিটিক্যাল হচ্ছে অর্থাৎ তখন কিন্তু তাদেরকে এই ঢাকা মেডিকেল বা এই সোহরাওয়ার্দী মেডিকেলে তাদেরকে পাঠানো হচ্ছে। দর্শক, এই যে একজন নারীকে দেখা যাচ্ছে, তাকে কিন্তু তিনিও কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাকে জরুরি বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম বেশ কিছু রোগী কিন্তু নতুন করে এখানে আসছে, এবং যাদের অনেকেই নরসিংদী এবং নারায়ণগঞ্জ
এই এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসেন। এখানে কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে যিনি আবাসিক চিকিৎসক তার সাথে আমার কথা হয়েছিল, তিনি বলছেন যে এই ধরনের দুর্যোগে আশেপাশে যারা থাকেন এবং তাদের অনেকেরই কিন্তু ছুটি যেটা ছিল তারা কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং তাদেরকে কিন্তু যত দ্রুত সম্ভব এই হাসপাতালে তাদেরকে আসতে বলা হয়েছে এবং আশেপাশে যে সমস্ত চিকিৎসকরা থাকে তাদেরকে কিন্তু জরুরি বিভাগে এখানে স্থানান্তর করা হয়েছে। তো মূলত তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে যত সংখ্যক আসলে রোগী এখানে আসুক তারা কিন্তু তাদেরকে পর্যাপ্ত সেবা দিতে বদ্ধপরিকর এবং সেই ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তবে এখন কিন্তু সবশেষ তথ্য যদি শোয়েব আপনাকে বলি, 25 জন এখানে ভর্তি হয়েছে এবং সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রোগীর সংখ্যা কিন্তু এই ঢাকা মেডিকেলে বাড়ছে। শোয়েব। রমিজ, নিশ্চয়ই আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবার যেতে চাই মিটফোর্ড হাসপাতালে, সেখানে আছেন আদ্দিন সজীব, আমাদের আরেক সহকর্মী। সজীব, আমরা যেটা জানছিলাম যে শিক্ষার্থীর মৃত্যুর খবর আপনি জ্বালাচ্ছিলেন এবং তার মায়ের অবস্থা গুরুতর সেটিও বলছিলেন। তার মায়ের সবশেষ কোনো আপডেট আছে কিনা? এখনো পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে আমাদের কথা বলার সেই সুযোগটা হয়নি, তবে যতটুকু জানতে পেরেছি যে তার মা আশঙ্কাজনক অবস্থায় মাথায় যেহেতু আঘাত পেয়েছে সেই সংখ্যাটা রয়েছে, কিন্তু তারপরেও এখনো মানে অনেকটা নিরাপদ বলা না গেলেও চিকিৎসকরা প্রত্যাশা করছেন বা চেষ্টা করছেন তার মাকে সুস্থ করে তোলার জন্য, এবং সেই প্রক্রিয়াটা হয়তো আরো কিছুটা সময় লাগবে এবং সেই প্রচেষ্টা তাদের চলমান রয়েছে। আমরা এখনো মর্গের সামনে রয়েছে। আপনি জানেন যে বগুড়ার ছেলে রাফিউল ইসলাম রাফি, তিনি এই যে কসাইতলিতে যে ভবন ধসের ঘটনা ঘটেছে সেখানে ভবন ধসের পরে আহত হয়েছেন এবং স্পটে নিহতের যে খবর আমরা পেয়েছি সেই ঘটনায় আপনারা জানেন মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং তিনি এবং তার মা একই সঙ্গে ছিলেন, বাজার করতে যাচ্ছিলেন এবং তারপরে সেখানে যখন এই ভবন ধসে যায় তারপরে তারা গুরুতর আহত হন এবং তার সন্তান মারা যায় এবং তিনি তার মা প্রাণে বেঁচে যান। এবং আপনি জানেন যে এখানে শিক্ষার্থীরা আছেন, তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার সহপাঠীরা, তার ব্যাচমেটরা 52 ব্যাচের শিক্ষার্থী ছিলেন রাফিউল ইসলাম রাফি এবং দ্বিতীয় বর্ষের। তারা প্রত্যাশা করছিলেন, তাদের আশা ছিল আর কিছুদিন পরেই ফাইনাল এক্সাম ছিল। এখন সব মিলিয়ে মানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে সবাই আবেগ আপ্লুত, কেউ কথা বলার মতো অবস্থা নেই, হতবাক হয়ে গেছেন। কি হলো সকালের হঠাৎ এক ঘটনায় সব এলোমেলো হয়ে গেল, যে ছেলেটার দুদিন পরে ফাইনাল এক্সাম ছিল এবং ধীরে ধীরেই চিকিৎসক হয়ে উঠছিলেন, তিনি আজ তার প্রিয় মানুষকে হারিয়ে রীতিমতো তার স্বজনরা দিশেহারা। আমরা তার বোন এবং তার ভাইয়ের আসার খবর পেয়েছি। আপনি জানেন যে এখানে সকাল থেকেই তার বাবা বগুড়া থেকে আসার কথা এরকম শুনেছি আমরা। তার বাবা ফিরে আসার পরে হয়তো আরো তথ্য পাওয়া যাবে এবং আমরা এখানকার তার মায়ের যে খবর দেওয়ার চেষ্টা করেছে, চিকিৎসকরা এখনো পর্যন্ত আমাদেরকে খুব বেশি কথা বলতে চাচ্ছেন না, চিকিৎসা নিয়ে ব্যস্ততা দেখাচ্ছেন এবং অন্য আরো 12 থেকে 15 জন এখানে চিকিৎসা নেওয়ার কথা শুনেছিলাম এবং তাদের চিকিৎসা প্রাথমিকভাবে নিয়ে কেউ কেউ ফিরেও গেছেন আর কেউ কেউ এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কিছুটা আতঙ্কিত, মানুষ উদ্বেগ দেখা যাচ্ছে মানুষের মধ্যে এবং প্রত্যাশা করছেন সবাই যে এমন ঘটনা যেন না ঘটে, কেননা যে ভূমিকম্পের 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে তাতে করে এই যে অবস্থা তৈরি হয়েছে পুরান ঢাকায়, এটা যদি এখনই ঠিকঠাক মতো নজরদারি না হয় তাহলে আগামীতে যদি এই মাত্রারই ভূমিকম্প হয় কিন্তু সেটা একটু দীর্ঘায়িত হয় তাহলে তো আরো বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে এবং আরো প্রাণহানি হতে পারে, সেই সংখ্যাও অনেকে করছেন। এখন এই অবস্থা রয়েছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত এখানে আর অন্য কোনো রোগী আসে কিনা। আমরা প্রত্যাশা করছি এমন যেন না হয়। এই অবস্থা ছিল এখানে। সোয়েব, সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও যেতে চাই উৎপত্তিস্থল ভূমিকম্পের নরসিংদীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত সাহা, নতুন করে কোনো রোগী কি আপনি লক্ষ্য করেছেন কিনা, নতুন কোনো হতাহতের কোনো ঘটনা পরবর্তীতে এসেছে কিনা এই জরুরি বিভাগে নরসিংদী হাসপাতালের? আপনি জানেন যে আপনি নরসিংদীতে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে এবং এই যে জরুরি বিভাগটি রয়েছে সেখানে কিন্তু এই পর্যন্ত প্রায় 60 জন আহত রোগী এসেছে এবং এর মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। হ্যাঁ, 3 জন গাবতলী এলাকাতে 3 জন আসলে ছাদের যে রেলিং
রেলিং ভেঙে কিন্তু বা তাদের মাথায় পড়েছে। সেখানে তারা বাবা, ছেলে, মেয়ে সহ 3 জন আহত হয়েছে। তাদেরকে আসলে ঢাকা মেডিকেলে গুরুতর অবস্থায় ছেলে এবং বাবাকে দেলোয়ার হোসেন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রোগী আসতেছে, আপনি দেখবেন যে হ্যাঁ, আমি একটু কথা বলার চেষ্টা করছি। প্রচুর লোক, ভূমিকম্পে প্রচুর লোক আহত হয়েছে। মাথা মনে করো ভূমিকম্প যখন হয়েছে তখন অনেক লোক অনেক বাসাতে মাথা ঘুরুন্ডি দেওয়া পড়ে গেছে, পড়ে যাওয়ার পর স্ট্রোকের মতন। এখন তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সিএনজি নিয়ে সদর হসপিটালে নিয়ে আসছি। আপনি শুনছিলেন আসলে ভূমিকম্পে বিল্ডিং ধস বা রেলিং ভেঙে যে সকল রোগী আহত হয়েছে তার চেয়ে বেশি রোগী কিন্তু আহত হয়েছে প্যানিক অ্যাটাকে। এখানে ইমার্জেন্সি জরুরি বিভাগ যেখানে রয়েছে সেখানে কিন্তু দেখবেন যে ভূমিকম্পে কারো কারো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা ঘটেছে। এখানে একজন মহিলা রয়েছে, এই মহিলাটা কিন্তু ভূমিকম্পের পরই তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে এবং মাথায় তার চাপ দিচ্ছে। এখন এখানে চিকিৎসকরা দেখছে। হ্যাঁ, তো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে একটা বাচ্চা রয়েছে, শিশু বাচ্চা, সে কিন্তু বেশ ছটফট করতেছে। হ্যাঁ, তারা আসলে গাবতলী মাদ্রাসার শিক্ষার্থী। তো এখন পর্যন্ত 10টা 40 মিনিটে আসলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তারপর থেকেই কিন্তু সদর হাসপাতালে কিছুক্ষণ পরই কিন্তু আপনার রোগী আসছে এবং আমরা পুরো জেলাব্যাপী যে খবরটি নিয়েছি এবং এই সদর হসপিটালে এখন পর্যন্ত 50 জন রোগী এসেছে এবং 100 শয্যা বিশিষ্ট যে হসপিটালটি রয়েছে সেখানে রয়েছে আরো 10 জন এবং পলাশী জেলায় রয়েছে আরো 20 জন। সব মিলিয়ে 80 জনের মতো আসলে আহত হওয়ার আমরা খবর পেয়েছি। চিকিৎসকরা বলছে যে রোগীগুলি আসে তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক আর বাকিদেরকে চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শুয়ে দর্শক, ভূমিকম্পের আরও খবর আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে বংশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সোহাগ। আপনাকে এর আগে আমরা যেমনটা জানতে পেরেছিলাম, আপনি বেশ কয়েকটি ভবনের কথা বলছিলেন। পরবর্তীতে এর সাথে আপনি নতুন কোনো তথ্য যোগ করতে পেরেছেন কিনা? অন্যান্য আরও বেশি হতাহত খবর আপনার কাছে আছে কিনা? শোয়েব, আমরা এখানে থাকা অবস্থায় যেহেতু জানতে পেরেছি এই পাশেই যে মিটফোর্ড হাসপাতাল আছে সেই হাসপাতালে ইতিমধ্যে এখানে যারা আহত হয়েছিলেন ভূমিকম্পের ঘটনায়, অর্থাৎ যেই পার্শ্ববর্তী যে আমার পাশে যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংয়ের ছাদ থেকে, অর্থাৎ তাদের যে নতুন করে যে একটা কাঠামো তারা গড়ে তুলছে এই বিল্ডিংয়ে, সেই কাঠামের ইট পড়ে এখানে কিন্তু 3 জন মানুষ নিহতের ঘটনা ঘটেছে। যদিও তারা স্পট ডেট না, তবে এখানে যেহেতু একটি মাংসের দোকান আছে, সেই মাংসের দোকানে মাংস কেনার জন্য কিছু ক্রেতা লাইন ধরেছিলেন এবং সেই লাইন যে ছিল সেই লাইনে থাকা অবস্থায় কিন্তু আমরা দেখেছি এই তাদের উপরে উপর থেকে যে ইটগুলো আছে সেই ইটগুলো ধসে পড়েছে। আমরা একজন প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যিনি ওই মাংসের দোকানে তখন মাংস কিনছিলেন, কিন্তু তিনি অশেষ কৃপায় তিনি তখন বেঁচে গিয়েছিলেন এবং আহত হননি। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনি আসলে ঘটনার সময় কোথায় ছিলেন, কি দেখেছিলেন একটু বলবেন আমাদেরকে? যে যখন ভূমিকম্প হয় তখন আমরা এখানে ভূমিকম্পের আগে এখানে আমরা সিরিয়াল দিয়েছিলাম গোস্তের জন্য সিরিয়াল দিলাম। তখন যখন ভূমিকম্পটা অনুভূত হয় তখন আমরা উপর থেকে একটা রেলিং ভেঙে এসে একটা বাচ্চার 4-5 জনের উপর পড়ে, কিন্তু বাচ্চারা এখানে মারা যায়। বাচ্চারা মারা যাওয়ার পরে আমরা দৌড় দিই, আমাদের জীবনে আমরা দৌড় দিই, কারণ আল্লাহর ভাগ্যিস আমরা বেঁচে গেছি, আমাদের উপর কিছু হয় নাই। কিন্তু আমরা কাছাকাছি ছিলাম, তার কাছাকাছি আমরা ছিলাম। আমি 5-7 জনের পিছু ছিলাম, তখন আমার ক্ষতি হয় না, আমি দৌড় দিয়ে পালাইছি, কিন্তু দেখি একজন এখানে মারা গেছে। আর পরে আমি যখন এখানে আসছি আইসা দেখি যে বলো যে পরে হসপিটালে 2 জন মারা গেছে, মোট 3 জন মারা গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, প্রত্যক্ষদর্শী, অর্থাৎ যিনি এই মাংসের দোকানে মাংস ক্রয় করার জন্য তখন উপস্থিত ছিলেন এবং তার যে লাইনটি ছিল সেই লাইনে তিনি পেছনে ছিলেন, যার ফলে আসলে তিনি বেঁচে গিয়েছেন, এমনটাই তিনি কিন্তু আমাদের কাছে দাবি করছেন। অর্থাৎ এই যে মাংসের দোকানটি আছে, এটা যেই ভবনটির নিচতলায় এই মাংসের দোকানটি আছে, সেই ভবনটি মূলত পুরাতন কাঠামোতে সেটা একটি 5 তলা ভবন ছিল। সেই 5 তলা ভবনের একদম উপরে আরও
পুরো নতুন করে 3টি ফ্লোর তারা নির্মাণ করার নির্মাণ করছে এবং সেখানেই কিন্তু আমরা দেখেছি যে ইটের কাঠামোটি অর্থাৎ যে দেয়ালটি দেওয়া হয়েছে তারা বলছে যেটাকে রেলিং, এই 3 ফুট উঁচু যে রেলিংটি আছে সেই রেলিংটি ধসে পড়ে ভূমিকম্পের কারণে। যে ভূমিকম্পটি আজ সকাল 10:40 বাংলাদেশেই যার কেন্দ্রস্থল, ঢাকার পার্শ্ববর্তী নরসিংদী জেলার মাধবদী থানাতে যার কেন্দ্রস্থল বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইউএস মাধ্যমে। অর্থাৎ আমেরিকান ভূমিতত্ত্ব জরিপ যে সংস্থাটি আছে সে সংস্থা জানিয়েছে এবং তার মাত্রা সম্বন্ধে আমরা যা জানতে পেরেছি 5.5 মাত্রার এই ভূমিকম্প। খুবই অতি সম্প্রতি ঢাকার এত কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থল আছে বলে এখনো পর্যন্ত আমাদের জানা নেই, তবে আমরা একটু গুরুতর বিস্তারিত জেনে আপনাদেরকে আসলে জানাতে পারবো। তবে ঢাকার পাশে যেহেতু পুরান ঢাকাকে কেন্দ্র করে আমাদের সবসময় একটি আতঙ্কের জায়গা থাকে, কারণ পুরান ঢাকার এই জায়গাগুলোতে যে বিল্ডিংগুলো থাকে সেই বিল্ডিংগুলো একটি বিল্ডিংয়ের সাথে আরেকটি বিল্ডিং একদম খুব পাশাপাশি থাকে এবং দুটো বিল্ডিংয়ের মাঝে সাধারণত কোনো গ্যাপ বা ফাঁকা জায়গা থাকে না, যার ফলে দেখা যায় যে এখানে যদি বিল্ডিংগুলোর ফাটল ধরে অর্থাৎ ঝাঁকুনি লাগে, যেটা সাধারণ মানুষের মধ্যে অন্যান্য জায়গার তুলনায় বেশি আতঙ্ক সৃষ্টি করে। তবে এখানে যেহেতু একদম খুব বড় ধরনের বা বহুতল কোনো ভবন নেই, শুধুমাত্র কিছু আবাসিক ভবন রয়েছে এবং আবাসিক ভবনগুলো অধিকাংশই অনেক পুরাতন ভবন। এই পুরাতন ভবনগুলো হওয়ার কারণে আসলে এই সমস্ত ভবনগুলোর টেম্পার আছে কিনা এবং সেগুলো কতটা স্থায়ী এবং এই ভবনগুলো আসলে সাধারণ মানুষের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, এগুলো নিয়ে আসলে প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় আমরাও সংবাদ কর্মীরা এই সমস্ত ভবনগুলোর যে স্থায়িত্ব এবং এখানে যে স্বাভাবিক অবস্থা, এই অবস্থা নিয়ে আমরা প্রশ্ন তুলে রিপোর্ট করেছি। অর্থাৎ এই এলাকা যে আছে এই পুরো এলাকাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকে ভূমিকম্পকে কেন্দ্র করে। অর্থাৎ বলা যায় যে এখন যেহেতু জুমার টাইম, এখানে সাধারণ মানুষের বা উৎসুক জনতারও একটি ভিড় ছিল, যেহেতু এখানে প্রায় স্পটেই 4 জন আহত হয়েছেন, যারা পরবর্তীতে যাদের মধ্যে 3 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ এই ছিল আরবান ট্রলার কসাইটুলি থেকে শোয়েব। সোহাগ, একটা বিষয় কিন্তু স্পষ্ট যে মূলত অপরিকল্পিত নগরায়নের বলি কিন্তু হতে হচ্ছে এই সাধারণ মানুষকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি পরবর্তীতে আমাদের সাথে আবারও যুক্ত হবেন। দর্শক, বংশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ।